জেন্ডার ইকুয়ালিটি তো তবেই হবে না যদি মেন্স কমিশন থাকবে, কারণ যেহেতু ফিমেলদেরও ওমেন্স কমিশন আছে। তো লজ শুধু ছেলের বউয়ের জন্য আছে, কিন্তু ছেলের মা বোনের জন্য লজ নেই। তো মেন্স কমিশন তো হওয়া অতি দরকার। সেটা যদি মনে হয় নিশ্চয়ই আমাদের সংবিধান সেটাকে আবার নতুন করে ভাববে। আইটি কর্মী অতুল সুভাষের আত্মহত্যার পর আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, এই দেশের আইন আদেও কি পুরুষদের সুরক্ষা দিতে, তাদের অধিকার সুরক্ষা দিতে কে আদেও জেনুইন, নাকি সাংঘাতিক পুরুষ বিরোধী? আপনাদের জানাই যে অভিজ্ঞ সিনিয়র যে সমস্ত অ্যাডভোকেটরা আছেন যারা পুরুষদের নিয়ে কাজ করেন, তারা বলছেন মাত্র 5 থেকে 10% জেনুইন কেস, যারা সত্যি মহিলাদের ওপর অত্যাচার করে। বাদ বাকিটা শুধুমাত্র কিভাবে একজন পুরুষের কাছ থেকে টাকা নেওয়া যায়, ছিনিয়ে নেওয়া যায়, আদায় করে নেওয়া যায়, তার শুধু প্রসেস। ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেমন মহিলা কমিশন আছে, শিশু সুরক্ষা কমিশন আছে, ইভেন এই দেশে পশু কমিশনও আছে, তাহলে কেন পুরুষ কমিশন নয়? পশু পাখি সুরক্ষাতেও আইন হয়েছে, গাছপালা নিয়েও আমাদের দেশে চিন্তা করা হয়। সিনিয়র সিটিজেনদের জন্য তো থাকাই উচিত আছে আমাদের দেশে। যদিও খুব একটা তাদেরকে কিছু দেওয়া হয়নি, কিন্তু ট্রান্সজেন্ডারদের জন্য ভাবা হয়েছে, তাদের জন্য কমিশন হয়েছে। কেমন আমাদের দেশে যৌনকর্মীদের নিরাপত্তাতেও আইন কানুনের প্রচলন হয়েছে। ভেবে দেখবেন যে মানুষ যারা বাদ পড়ে গেছেন তারা পুরুষ মানুষ, তাদের কথা কেউ ভাবে। বাকি সবার জন্যে, প্রতিবন্ধীদের জন্য অনেক কিছু হয়েছে প্রকল্প, কিন্তু ভাবা হয়েছে কিন্তু সবার কথা, যে মানুষদের কথা ভাবা হয়নি। অথচ যে মানুষরা এই সব কটা নীতি প্রণয়ন করলেন সবাই পুরুষ মানুষ, প্রায় নারী নেই আমি বলছি না, তো যাদের কথা ভাবা হলো না, যাদের হিউজ ট্যাক্সের টাকায় দেশের সব কিছু চলে, যেটা অতুল সুভাষ লিখে গেছেন যে আমারই ট্যাক্সের টাকায় আমাকেই শোষণ করা হচ্ছে, এই যে সব কিছু, তো সেই তাদের কথা ভাবা হলো না। স্বাধীনতার 75 বছর পার হয়ে গেলাম, তাও ওনাদের কথা আমরা ভাবার সময় পেলাম না। কারণ পুরুষ মানুষ কোনোদিনও বললেনই না। এই যে আমরা কথায় কথায় চিৎকার করি না, পুরুষতান্ত্রিক সমাজ, একটা সেমিনার হলেই অসি রুমে বসে কফি খেতে খেতে চিবিয়ে বলতে থাকি, সেই পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় শিকার জানবেন পুরুষ মানুষ। যার ওপরে যাচ্ছে ব্যাপারটা, যারকে করছে তার জীবনের মানে প্রাইম এজের কিছু প্রোডাক্টিভ ইয়ার্স নষ্ট হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আমরা কোর্টে যেতে পারি, হিউম্যান রাইটস যেতে পারি, সব জায়গায় যেতে পারি, বাট দ্যাটস এ লঙ্গার প্রসেস। সো 5 years 7 years ম্যাটার্স আ লট। আর তার প্রোডাক্টিভ এজের যা মেন্টাল ট্রমা, ফিনান্সিয়াল ট্রমার মধ্যে দিয়ে পাস করে মানুষ, আর ছেলেরা পার্টিকুলারলি এই স্টেজে থাকতে, তো সেটা কখনো সে ফেরত পায় না। সো যদি একটা আমাদের মেন্স কমিশন থাকে তো এই জিনিসটা এক্সপেডিট হয়, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, আমরা তো জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি, তো জেন্ডার ইকুয়ালিটি তো তবেই হবে না যদি মেন্স কমিশন থাকবে, কারণ যেহেতু ফিমেলদেরও ওমেন্স কমিশন আছে। মেন্সদের প্রবলেম আগেও ছিল, ওরা আগেও নিজের বাড়িতে প্রবলেম, নিজের বউয়ের থেকে প্রবলেম, সব কিছু আগেও এটা নিয়ে আগেও পেয়েছে, আগেও দেখেছে, বাট আগে অত ওরা কখনো হয়তো এক্সপ্রেস করতো না। বাট যেটা আমরা এখন ফেস করছি, যেটা আমরা এখন দেখছি, কি এখন পিপল আর কামিং আপ, ছেলেরাও উঠে আসছে, তো মেন্স ফোরাম ইজ অবভিয়াসলি নিডেড, বিকজ তাহলে ওরা একটা জায়গা পাচ্ছে, একটা স্থান পাচ্ছে, যেখানে ওরা একবারে সিধা গিয়ে কথা বলতে পারছে, নিজের ভয়েস রাখতে পারছে। ইনফ্যাক্ট যেই সিচুয়েশনগুলো তারা ফেস করছে, তার ফ্যামিলি ফেস করছে, সেটাকে শোকেস করতে পারছে ওখানে। 498A এখন সুপ্রিম কোর্ট থেকে বারবার জাজমেন্ট আসছে। সুপ্রিম কোর্ট বলছে 498A যে সময় ব্যবহার করা, সুপ্রিম কোর্ট বলেছিল যে 498 যখন আমাদের আইন পাশ হয়ে এসেছিলো অ্যামেন্ড করে, তখন কিন্তু 498 বলা হচ্ছিল একটা শিল্ড, যে শিল্ডটা একটা সময় ব্যবহার করা হতো যে মহিলাদের ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স হতো, অত্যাচার তো বেড়ে গেছিলো। কিন্তু এখন বর্তমান জায়গায় দাঁড়িয়ে গেছে যে এই শিল্ডটাই যেন কোথাও গিয়ে অস্ত্র হয়ে গেছে, কিন্তু ছেলেদের হাতে কিন্তু না আছে একটা 498B। কিন্তু তার মানে কিন্তু এটা না যে ছেলেদের ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে না, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমরা যে রিসেন্টলি যে কেসটি দেখলাম, এবং সেখানে কিন্তু ছেলেরা আত্মহত্যার দিকেও এগিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা শুধু আত্মহত্যা নয়, তারা দিনের পর দিন কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক টর্চারেরও শিকার হচ্ছে। এই দেশের আইনের চোখে একজন পুরুষ এবং একজন মহিলা সমান নয়। আইন বলছে যে ভিকটিম শুধুমাত্র মহিলা হতে পারেন, পুরুষ নয়। এবং সমীক্ষা বলছে এই আইনের অসৎ ব্যবহার করে
এই যে মহিলারা পুরুষদের বিরুদ্ধে অভিযোগ করেন তার 95% ফেক, অর্থাৎ সঠিক নয়, প্রমাণিত হয় পরে। ফলে সেই জায়গা থেকে দাবি উঠছে, প্রশ্ন উঠছে যে পুরুষদের সমান অধিকার দেওয়া হোক, পুরুষদের জন্য সমান আইন নিয়ে আসা হোক। আমরা একটা কমিশনের জায়গা থেকে যদি বিচার করি তাহলে দেখব অনেক বেশি সংখ্যক কেস মেয়েদের নির্যাতন ঘিরে আসে কম্প্যারিজন টু পুরুষ। তো সেটা তুলনা চলে না, এখনো পর্যন্ত তুলনা চলে না। এবারে আপনি বলছেন যে আলাদা করে পুরুষ কমিশন হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কি না। আমি বলবো হিউম্যান রাইটস কমিশন তো পুরুষেরও কথা বলে। যদি নির্দিষ্ট করে মহিলা কমিশন মহিলাদের কথা বলে, শিশু কমিশন শিশুদের কথা বলে, তাহলে হিউম্যান রাইটস কমিশন তো পুরুষের কথাও বলে, সেখানে তো যে কোনো পুরুষ যেতে পারে। এছাড়া অন্যান্য উইং আছে, প্রশাসন আছে, আইন আছে। মহিলাদের জন্যে এনসিডাব্লিউ আছে, রাজ্যে রাজ্যে মহিলা কমিশন আছে। থানায় গেলে মহিলাদেরটা রিপোর্ট করা হয়, তাও তো শুনেছি অনেকের রিপোর্ট আবার নেওয়া হয় না। আমি তো বলবো বরং যেটা হিসেব দেখানো হচ্ছে তার থেকে হয়তো বেশি আছে। কিন্তু পুরুষেরটার হিসেব কে দিল? আছে পুরুষের জন্যে মেন্স কমিশন, থানায় থানায় রিপোর্ট নেওয়া হয় পুরুষ মানুষের জন্যে, তাহলে কে হিসেব দিল? আপনারা কোন ভিত্তিতে বলছেন পুরুষ মানুষের ওপর অত্যাচার সেভাবে হয় না? মহিলা কমিশন তো আছে, কিন্তু মহিলা কমিশনের যে মহিলাদের সুরক্ষার লসটা, সেই লটা কিন্তু শুধু হচ্ছে ছেলের বউয়ের জন্যে, ছেলের বউ। কিন্তু ছেলের মা আর বোনের জন্য কি লস আছে? ছেলেরা যখন মানে ক্রুয়েলটির শিকার হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যখন ওরা ভিক্টিমাইজড হচ্ছে, তাদের পেরেন্টস হিসেবে তাদের মা বোন, তাদের জন্য কোন লস আছে? তো লস শুধু ছেলের বউয়ের জন্য আছে, কিন্তু ছেলের মা বোনের জন্য লস নেই। তো মেন্স কমিশন তো হওয়া অতি দরকার। মধ্যবিত্ত ছেলেদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, একদিন এই নয় হয় যে ভারতের সোলজারদের মানে খুঁজেই না পাওয়া যাক। কারণ মেয়েদের উপর তো ফেসিলিটি অনেক দিচ্ছে, কিন্তু মধ্যবিত্ততে পুরো সংসার ধ্বংসের পর ধ্বংস চলে যাচ্ছে। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, যেমন ছেলেদের দিক দিয়ে তেমন তার বাড়ির মেয়ে, তারপর বাবা, বোন, এদের দিক দিয়ে। তা সংসার তো আর হবেও না, আর একটা ছেলে এই সমস্ত ঘটনার পর আর সংসার করতে চায় না। এই যে নানানভাবে বিয়ে করার পর পুরুষরা অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত হচ্ছেন এবং এতটাই সে মানসিকভাবে ভেঙে পড়েছে, যেখানে একজন টেকি, একজন যিনি আইটি কোম্পানিতে কাজ করেন, তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এটা তো একটা চোখের সামনে দেখা গেছে। এর বাইরেও অনেক রকম এই ধরনের ঘটনা ঘটে, যেখানে আত্মহত্যা পর্যন্ত একজন পুরুষ চলে যান। ফলে কি হচ্ছে, এই যে বিয়ের মতো রিলেশন, সেখানে কিন্তু অনীহা বাড়ছে এবং একসময় হয়তো দেখা যাবে যে ইয়াং জেনারেশন তারা কিন্তু আর বিয়ে করতে চাইবেন না। ফলে পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে আবারও যারা এই পুরুষের অধিকার নিয়ে কাজ করেন, যারা দীর্ঘদিন ধরে পুরুষদের বিভিন্ন আইনি সহায়তা দেন, তারা প্রশ্ন তুলছেন যে পুরুষদেরও সুরক্ষা এবং অধিকার রক্ষা করতে পুরুষ কমিশনের প্রয়োজন আছে। ক্যামেরায় অশোক আর রানার সঙ্গে মুজিবের রিপোর্ট, এস।